যেমন আমি সামনের সপ্তাহে আমাদের 17-18টা হল ছিল, আমি দিতে মানা করছি। দেয়ার ইজ সাম রিজন, যে আমার কিছু প্ল্যানিং আছে। তো আমি 19 তারিখে সারা বাংলাদেশে যেমন সিনেপ্লেক্স দিতে চাইছিল চিটাগং বা ময়মনসিংহ আরও হলে আমি সিনেপ্লেক্সে রিকোয়েস্ট করছি এইটা, যে সামনের সপ্তাহে আর কোনো বসুন্ধরার বাইরে যাতে কোথাও না রাখে। 19 তারিখে সিনেপ্লেক্স সবগুলি ব্রাঞ্চে দিয়ে দেবে। ফুল এই চিটং আছে, তারপরে সিনেপ্লেক্সে ঢাকার বাইরে দুইটি আছে, নারায়ণগঞ্জ আর চিটগং, আর ঢাকা শহর সবগুলি ব্রাঞ্চে দিয়ে দেবে। এবং সিঙ্গেল প্লেক্সে সারা বাংলাদেশ বড় বড় সবগুলি আমরা দিয়ে দেবো রিলিজ। না আমি জানি না, যে চিঠি অফিসে এসে থাকে, কাগজটা অফিসে এসে থাকে, আসবে তো একটা জিনিস কারো 100, একটা জিনিস হ্যাঁ কারো 100% ভালো লাগবে না। যেমন আইফেল টাওয়ার দেখতে গেছি, মানুষ অনেক আমি আমার ওয়াইফে গেছি আইফেল, ফ্রান্সে নিয়ে গেছি, তা বাচ্চা বয়সে, তখন আমি বাচ্চা টাচ্চা হয়নি তখন, আমিও তখন বাচ্চা, আমরা অল্প বয়সে বিয়ে করছিলাম। তখন আমার ওয়াইফ দূরত্ব আইফেলটা, ও ওইটা আইফেল টাওয়ার দেখছো, দূরত্ব বসে দেখছি, তার দেখা শেষ চলে আসে, মানে আরো 1 মাইল দূর থেকে দেখছে, তার ওটা ভালো লাগে না, আমার ওর খুব ভালো লাগে। সব কিছু সবার ভালো লাগবে না, কারো কাছে টার্মিনেটর 2, যেমন বাস্তব ইউ কান বিলিভ, আমার আমার ছোট মেয়ের কাছে বাহুবলী ভালো লাগে না, অল্প থেকে বন্ধ করে দিচ্ছে। এটা কি করে উইটা দিতে, সেই করতে সেই করতে, তার কাছে ভালো লাগেনি বাহুবলী 2। তার মানে বাহুবলী ভালো না? আমি নাহলে 30 বা 20-30 বার দেখছি সিনেমা হলে, আমি 4-5 বার দেখছি ইন্ডিয়াতে যায় বাহুবলী। সো সবসময় সবার ভালো লাগবে না, অনেক কাছে ভালো না লাগতে পারে, তারা যদি টিকিট পাঠায় অবশ্যই টাকা ফেরত দেওয়া হবে। আমার একটা ডিস্ট্রিবিউশনটা ভুল ছিল, যে আমার ছবিটা রেডি হতে খুব দেরি হয়ে গেছে। এইটা আমার যে টেকনিক্যাল টিম আছে, ডিরেক্টরিয়াল টিম আছে, টেকনিক্যাল টিম না, ডিরেক্টরিয়াল টিম থেকে ছবিটা দেরি করে ফেলছে, আমার প্রপারটা আমি রিলিজটা করতে পারিনি। এইটা ঈদের সময় যে রিলিজ হয়েছে, এইটা অনলি মনে হয় জাজ মাল্টিমিডিয়া রিকোয়েস্টের জন্যই রিলিজটা হয়েছে, নাহলে সিনেপ্লেক্সে রিলিজ হইতো না এটা। তো এখন আমাদের প্রপার মুভিটা হয়েছে, তো যা সিনেপ্লেক্সে যতটুকু পাইছি, এই আমি আই এম হ্যাপি। তবে আমি যদি প্রপার রিলিজটা দিতে পারতাম, সেটা ছবিটা অনেক আরও উপরে দিত। তো ইনশাল্লাহ সামনে 19 তারিখে রিলিজ দেবো, ভালো ভালো যাবে, এবং দেশের বাইরে অনেক জায়গায় চাহিদা পাচ্ছে ছবিটা। এই কথাটা এখনও কাউকে বলি রে, অনেকেই ফেসবুকে জিজ্ঞাসা করে, মাসুদ রানার যে শিবা প্রকাশনের পাঠক গ্রুপ আছে, অনেকে জিজ্ঞাসা করে মাসুদ রানা কোন বই থেকে নিয়ে গল্পটা নেওয়া। এইটাদের নতুন জিনিস আছে বলতেছি, মাসুদ রানা কোন বই থেকে, ওনার 470টা না কয়টা 470+ বই আছে, তো কোন বই থেকে গল্পটা নেওয়া। আমি কাজী হোসেন স্যারের সাথে কথা বললাম, আমি বললাম স্যার মাসুদ রানা বইটা বানাই, উনি কখনো লেখে নাই মাসুদ রানা কীভাবে মাসুদ রানা হইল, আর্মি একটা মেজর কীভাবে স্পাই হইল, এইটা উনি কোনো বইতে লেখে নাই। করলাম কি, আমি বললাম স্যার আপনি প্রিকুয়াল বানাই মাসুদ রানা, আপনি মাসুদ রানা কীভাবে স্পাই হয়েছে, আপনি ডাইরেক্ট মাসুদ রানাকে দেখাচ্ছেন স্পাই হিসাবে। আমি তাহলে একটা লিখি, কটিকাতে লেখানো ভালো বুদ্ধি, আজিজ ভালো আইডিয়া, লিখে আনো। তা আমি লিখে আনলাম, ওনাকে দেখালাম, উনি খুব পছন্দ করলো, বললো আজিজ এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। এই মাসুদ রানা দেখালাম, এটা মাসুদ রানার একটা মৌলিক গল্প, মাসুদ রানা কীভাবে স্পাই হইল মেজর থেকে, আর্মি মেজর থেকে স্পাই ট্রান্সফর্মিং যে হইল, এটা একটা গল্প। এরপরে আমাদের মাসুদ রানার কয়েকটা গল্প নিয়ে আমার স্ক্রিপ্ট করা আছে। উদ্ধার নামে একটা গল্প আছে, স্ক্রিপ্ট করে রাখছি আমি। তারপরে অগ্নিপুরুষ নামে একটা গল্প আছে, স্ক্রিপ্ট করা আছে। এভাবে 3টা গল্প আমার স্ক্রিপ্ট করা আছে মাসুদ রানা। তা আমার খুব সম্ভবত মাসুদ রানা উদ্ধারে যাচ্ছে, আমার উদ্ধারটা বানাবো। হ্যাঁ, আমার যদি চোখে লাগে, ভালো লাগে, মনে হইতে যে যেমন আমরা রাসেল রানা দেখেন, 100% মানুষ রাসেল রানার ফ্যান হয়ে গেছে। আমি তো দেখতে সাকিব খানের পরে রাসেল রানার অবস্থানটা একটা, মানে মানুষের ভালো লাগার যে ব্যাপারটা সাকিব খানের সবচেয়ে বেশি, অল লুক, চেহারা, হাইট, পার্সোনালিটির জন্য রাসেল রানাকে মানুষ খুব পছন্দ করতে চায়। এদিকে নবনির্মিত ক্যারেক্টার তিথিকেও পছন্দ করছে সবাই। একটা নতুন মেয়ে আসছে অবন্তিকা, একটা গান করছে, তাকেও খুব পছন্দ করতেছে মানুষ। এই যে বিভিন্ন যে ক্যারেক্টার ছেলে মেয়ে আসছে, মানুষ খুব নিচ্ছে। এরকম যদি কাউকে পাই, এটা চাইলেই পাওয়া যায় না। আমি একটা ক্যারেক্টার চাইলে পাওয়া যাবো, নট লাইক দ্যাট। আমি একটা ক্যারেক্টার ছেলেকে খুঁজতেছি,
প্রায় 3 বছর যাবত পাচ্ছি না ছেলেটাকে। সো যখন পাই দেবো তখন নতুন করবো, লঞ্চ করবো নতুন। আমি সবসময় নতুন দুনিয়া কাজ করতে পছন্দ করি। সিঙ্গেল স্ক্রিনে সাকিব খানের ছবির চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক একটা সময় আছে তো সাকিব খান জাজ প্লাস মাহি এত একটা মার্কেট ছিল, বাপ্পি মাহির একটা মার্কেট ছিল জাজের সাথে, সেই জুটিটা নষ্ট হয়েছে। এখন জাজ একক, তার ঈদের সময় সাকিব খানের ছবি হল মালিকটা নেবে, এটাই স্বাভাবিক। তাই আমি যে হলগুলি পাই ঈদের সময়, ওইটা যেমন কয়েকটা ছবি আছে ঈদের সময়, মালিক বলেন কিংবা আরও যে ছবিগুলি আছে ওরা তো রিলিজ দিছে, ওরা এটা ভুল করছে। এইভাবে ছবি রিলিজ করা ঠিক না। বড়টা দরকার বলে সিঙ্গেল স্ক্রিন রিলিজ অফ রাখা উচিত ছিল। ডিস্ট্রিবিউটর ছবিগুলি লস করে ফেলছে। তার মানে ছবির যে ম্যারিটটা ফার্স্টে ঈদের ভিতরে শেষ করে ফেলছে। এটা এই যে যারা ঈদের ভিতরে সাকিব খানের ছবিটা বাদে যারা ছবিটা রিলিজ দিয়েছে তারা সবগুলি ছবি ভুল করছে। হয়তো ডিস্ট্রিবিউটর যাই না, যে ডিস্ট্রিবিউটরের ভুল না প্রযোজকের ভুল, আই ডোন্ট নো, বাট অ্যাজ এ প্রডিউসার আর ডিস্ট্রিবিউটর হিসেবে বলবো এটা ভুল ছিল। তো আমিও দিতে পারতাম এটা 15টা-20টা, বাট এটা ভুল হতো, আমার মাসের ছবিটা কিল হয়ে দিত। এই জন্য ডিস্ট্রিবিউশনের কারণে যদি আমি বড় হলে রিলিজ না দিয়ে ছোটো ছোটো কয়েকটা হলে রিলিজ দেই, এটা ছবিটা ডেট হয়ে যায়। এটা এখনও ডিসাইড করি ইচ্ছারা আসবে কি না। আই ডোন্ট নো কয়টা ছবি রেডি করতে পারি। ছবি রেডি করা অনেকগুলি, এখনকার ছবি রেডি করা শুধু আমার উপর নির্ভর করে না, অনেক টেকনিক্যাল ব্যাপারে নির্ভর করে। জানোয়ার, হ্যাঁ 7টা ছবি। জানোয়ার ছবিটা যেমন পুরোটা আমার টেকনিক্যালের উপর নির্ভর করতে হবে। 30% AI, 30% VFX এবং 40% রিয়েল শুট। এইটার কম্বিনেশন করে যদি করতে পারি তাহলে জানোয়ার মুভিটা হবে। এই কম্বিনেশনটা যদি ঠিক মতো না করতে তো জানোয়ার ছবিটা, আমরা কিছুদিন শুটিং করছি, আবার আরেকটা লটের শুটিং যাবো এই 7 দিন পরে। এই লটের শুটিং যদি আমি সাকসেস না হতে পারি তাহলে জানোয়ার ছবি স্টপ হয়ে যাবে। এরকম জিনিসটা নট খুব ইজি। একটা ছবি বানালে সব ছবি চাইলেই বানানো যায় না, অ্যাভেটার চাইলেই বানানো যায় না, এর জন্য টেকনোলজি দরকার পড়ে। আমার এরকম জানোয়ারটা বাংলাদেশের প্রথম একটা নতুন টেকনোলজি অ্যাপ্লাই হবে। এই টেকনোলজিটা অ্যাপ্লাই করাটা চ্যালেঞ্জ আছে। যেমন চ্যালেঞ্জ ছিল আমার ভালোবাসার রঙ, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তো জানোয়ারটা আবার নতুন একটা টেকনোলজি অ্যাড হবে, নায়ক নায়িকা নতুন থাকবে, আর এমনি ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে তারা পুরনো সব দামি বড় বড় ক্যারেক্টার আর্টিস্ট, বড় বড় তারকারা আছে। আমার হিসাবে একটা আর্টিস্টের রিমুনারেশন কত হওয়া উচিত? আর্টিস্টের রিমুনারেশন তত হওয়া উচিত যত তার স্যাটেলাইট ভ্যালু। একটা স্যাটেলাইটে মানে আমি টিভিতে স্যাটেলাইটে এই আর্টিস্টের ছবি আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো, সেটাই তার রিমুনারেশন হওয়া উচিত। এখন যদি সাকিব খান 3 কোটি টাকা চায়, তাহলে আমি যদি 3 কোটি টাকা স্যাটেলাইটে না বিক্রি করতে পারি, আমি তো ব্যবসায়ী। আমি তেমন না, আমি 54টা ছবি বানানোর পর এই জায়গায় আসছি। আমি আরও 54 ছবিটা বানাইতে চাই। একটা ছবি মনে করে এই যে ছবিটা আসছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মতে 5 কোটি টাকা লস করবে। এই ঈদের যে ছবিটা সাকিব খানের আছে 5 কোটি টাকা লস করবে। এইরকম ও তো 5 কোটি লস করলে ছবিটা আবার এলো। আমি যদি 3টা ছবি বানাচ্ছি 5-15 কোটি টাকা লস করবে, তো আমার তো পুঁজি চলে যাবে। সো আমি এভাবে লস করতে পারবো না। সাকিব খান আমার থেকে কাজ করতে পারে, অনলি তার রিমুনারেশন হবে তার স্যাটেলাইট ভ্যালুর উপরে। আর অথবা সে পার্টনার শেয়ারিংয়ে আসতে পারে। সে বলে যে তার ছবি 10 কোটি টাকা 20 কোটি টাকা আর্ন করে, ঠিক আছে, আমি সাকিব খানকে নিতে পারি, তাকে প্রফিটে 50% দিয়ে দেবো। তার কিচ্ছু লাগবে না, তাকে কোনো ইনভেস্ট হয়, সে শুধু অভিনয় করে প্রফিটে 50%। তার যদি কনফিডেন্স থাকে, তার ফলোয়ারদের যদি কনফিডেন্স থাকে, আমি আর অনেক বড় বাজেটের বড় স্কেলের, আমার কাছে তো 400 গল্পের রাইট, 500 গল্পের রাইট আছে আমার কাছে, অনেক বড়, তাকে নিয়ে আমি অগ্নিপুরুষ বানাইতে পারি। ও যদি করে আমি সাকিব খানকে নিয়ে অগ্নিপুরুষ করবো। মাসুদ রানার সবচেয়ে হিট গল্প হলো অগ্নিপুরুষ। মাসুদ রানার সবচেয়ে জনপ্রিয় গল্পটা হলো অগ্নিপুরুষ, তাকে নিয়ে আমি অগ্নিপুরুষ বানাইতে পারি। কিন্তু আমি 3 কোটি টাকা রিমুনারেশন দেবো না। আমার রিমুনারেশন হবে স্যাটেলাইট ভ্যালু, অথবা তাকে মুভির 50% প্রফিটের মালিক হবে। যদি মনে করে 10 কোটি টাকা লাভ করে তার ছবি 5 কোটি টাকা নিয়ে যাবে, সমস্যা নেই তো। না এরকম কখনো হয়নি। আমি সাকিব খানের যখন কাজ করছি এরকমই
20 লাখ 30 লাখ 12.5 20 30 এর বাইরে আমি কোনো কাজ করি না। আর এখন যে ছবিটা মনে করেন এই ঈদের ছবি তারই কি জানি তারই মূল্যায়ন 3 কোটি টাকা নিশ্চয়, আমি যতটুকু জানি। তো টোটাল সিনেমা হল থেকে প্রডিউসার 3 কোটি টাকার বেশি পাবে না, টোটাল সিনেমা হল থেকে 3 কোটি টাকা পাবে না। তাইলে সে প্রডিউসার অনলি 3 কোটি টাকা তার রিমুনারেশনে কামাবে। তার প্রডিউসার কত লস? ছবি বানাইছে 10 কোটি টাকা দিয়ে, তাই আমি ভাই বানাইতে পারবো না। এই প্রডিউসার মনে ছবি বানাইতে আবার নাও বানাইতে পারে, যদি ওরা অনেক পয়সার মালিক, অনেক টাকার মালিক। স্কোয়ার গ্রুপের ছবি তাদের 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি টাকা লস করলে কিছু আসে যায় না, বাট আমার আসবে যাবে। সো আমি এরকম রিস্ক নিতে পারবো না। স্কোয়ার গ্রুপের 50 কোটি টাকা লস হলে কিছু হবে না, কিন্তু আমি 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 লস করলে আমি ছবি বানাইতে পারবো না। সো আমার লস করার কোনো অপশন নেই। আমার অনেকে বলে আমি ছোটো বাজারে জিন বানাই কেন? ছোটো বাজারে 60 70 80 লাখ টাকা জিন বানাই, আমার স্যাটেলাইট বিক্রি থাকে 50 লাখ টাকা, এই জিন ছবির স্যাটেলাইট ডিজিটাল লাইট বিক্রি থাকে 50 লাখ টাকা, আর বাকি থেকে 30 লাখ টাকা। আর 30 লাখ টাকা তো আমার গানের থেকে উঠে যায়, এক কন্যা গান থেকে তো 30 লাখ টাকা উঠে যায়। আর হলে যা চলছে তাই বোনা। তো এইসব ছবি তো লস নাই, ছোটো ছবি তো লস নাই, বড় ছবিতে গেলে লস আছে, যাতে লসের সম্ভাবনা আছে। যেমন মাসুদ রানা তো অনেক বড় বাজেটে, প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা ঠেকছে। এটা যদি না চলে তাহলে তো আমার লস হয়ে যাবে। এটা আমাদের বাংলাদেশ স্পাই বলতে এক মাসুদ রানা, আর কেউ নাই, আর কাউকে তৈরি করে না, কোনো লেখক তৈরি করে নাই। আমি মাসুদ রানা ওয়ার্ল্ড হবে আর কি, রানা ওয়ার্ল্ড বলতে পারলাম। তো আমরা ওরা স্পাই ওয়ার্ল্ড করে, আমি রানা ওয়ার্ল্ড করবো। রানা ওয়ার্ল্ড করতে পারবো, আমার কাছে রাইট আছে। 60 বছর আমি বানাইতে পারবো, আমি 60 বছর মাসুদ রানা বানায় যাবো। আমি বললে আমার মেয়ে বানাবে। হ্যাঁ, আমি তো বললাম আমি এরপর উদ্ধার গল্প করতেছি। আজকে ঘোষণা দিলাম মাসুদ রানার পরের গল্প হলো উদ্ধার।